না, চুক্তি হলো না এই কথাটা যতটা সহজ শোনায়, এর ভেতরের অর্থ ততটাই জটিল। কারণ এখানে চুক্তি হয়নি মানেই সব শেষ নয়, আবার সব ঠিক আছে তাও নয়। বরং যুক্তরাষ্ট্র এবং ইরান এর বর্তমান অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে কূটনীতি চলছে কিন্তু এগুচ্ছে না, যুদ্ধ থেমেছে কিন্তু শেষ হয়নি, আর বিশ্ব ভীতু চোখে তাকিয়ে আছে কখন কোন দিকে পরিস্থিতি ঘুরে যায়। শুরুতে আমরা পাই একখানা যুদ্ধবিরতি, যেটাকে দেখে মনে হয় দুই পক্ষ ঝগড়া করতে করতে হঠাৎ চুপ করে গেছে, কিন্তু সেই চুপ থাকার ভেতরেই লুকিয়ে আছে হাজারটা না বলা কথা। প্রায় 3 সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতি চলছে, ব্যাহত শান্তি কিন্তু ভেতরে উত্তেজনা। নেতাদের দেশে দেশে আনাগোনা, এটাকে স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা হচ্ছিল, আর সেই চেষ্টার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল ইসলামাবাদ। যেন দুই ঘাড়ত্যারা মানুষকে বসিয়ে 1 কাপ চা খাইয়ে মিটমাট করানো হবে। কিন্তু কূটনীতির চায়ের কাপ যতই সুন্দর হোক, তাতে চিনি না দিলে যেমন মুখ বাঁকা হয়, তেমনি এই আলোচনায়ও মিষ্টি পড়ল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রাজি তো আবার হঠাৎ করে তার প্রতিনিধিদের সফর বাতিল করে দেয়। কারণ কি? কারণ তার মনে হচ্ছে ইরানের প্রস্তাব নাকি যথেষ্ট নয়। আন্তর্জাতিক রাজনীতিতে এই যথেষ্ট নয় কথাটা এমন একটা জিনিস যা দিয়ে আপনি যে কোনো দরজা বন্ধ করতে পারেন, আবার চাইলে খোলার ভানও করতে পারেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ায় গিয়ে বললেন, আলোচনা ব্যর্থ হবার দায় সম্পূর্ণ আমেরিকার। তাদের দাবি নাকি বাড়াবাড়ি রকমের অযৌক্তিক, কারণ সব সময়ের মতোই তালগাছটা আমেরিকার চাই, কিন্তু এবার প্রতিপক্ষ ইরান। দুই পক্ষই এক আয়নায় তাকিয়ে আছে, কিন্তু প্রত্যেকেই অন্যজনকে বাঁকা দেখছে। এখানে এসে একটু থামতে হয়, কারণ প্রশ্নটা বড় সহজ। আলোচনা কি সত্যিই ব্যর্থ হলো, নাকি এটাই কূটনীতির স্বাভাবিক চালচিত্র? বিশেষজ্ঞরা বলছেন কূটনীতি কখনো সরল পথে হাঁটে না। এটা অনেকটা পুরনো বাংলা সিনেমার প্রেমের মতো, নানা ভুল বোঝাবুঝি, মাঝে মধ্যে বিচ্ছেদ, শেষে আবার দেখা। পার্থক্য শুধু একটাই, এখানে নায়ক নায়িকার বদলে আছে রাষ্ট্র, আর প্রেমপত্রের বদলে আছে নিষেধাজ্ঞা। সমস্যার মূলে আছে দুইটি বড় ইস্যু, পারমাণবিক কর্মসূচি আর হরমুজ প্রণালী। আমেরিকার বক্তব্য একদম স্পষ্ট, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এই দাবি এখন থেকে নয়, বরং অনেক আগে থেকেই জানিয়ে আসছে। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, আর নিজেদের প্রযুক্তি নিয়ে কি করবে সেটা অন্য কেউ বলে দেবে কেন? তাদের কথায় যুক্তি আছে। আর হরমুজ প্রণালী, এটা তো আন্তর্জাতিক অর্থনীতির গলার নল। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে যেত, এবার সেটা কার্যত বন্ধ। ফলে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা দেখে মনে হয় বিশ্ব অর্থনীতি যেন এক পায়ে দাঁড়িয়ে আছে, আর অন্য পা হাওয়ায় ঝুলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে মজার বিষয় হলো, এখন কেউই এই যুদ্ধ আর চায় না, অথচ কেউই পুরোপুরি শান্তিতেও রাজি নয়। লন্ডনের কিংস কলেজের শিক্ষক রব গাইস পিনফোল্ড যেমন বলেছেন, কোনো পক্ষই নতুন করে সংঘাতে ফিরতে চায় না, কারণ যুদ্ধ মানে শুধু অস্ত্রের সংঘর্ষ না, বরং অর্থনীতির পতন, রাজনৈতিক চাপ আর জনগণের ক্ষোভ। ডোনাল্ড ট্রাম্প নিজেও এখন এক অদ্ভুত অবস্থায় আছেন। দেশের ভেতরে চাপ বাড়ছে, এখন যুদ্ধ জনপ্রিয় নয়, সাথে লাফিয়ে বাড়ছে তেলের দাম। ফলে তিনি একদিকে নিজেকে শক্ত অবস্থানে দেখাতে চান, অন্যদিকে যুদ্ধটাও থামাতে চান। এই দুই চাওয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা মানে হলো দুই নৌকায় পা রাখা, আর আমরা সবাই জানি এর পরিণতি সাধারণত সুখকর হয় না। এদিকে ইরানের অবস্থাও যে খুব আরামদায়ক তা কিন্তু নয়। তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত, সামরিক শক্তি কিছুটা ক্লান্ত, ফলে তারাও চায় একটু সময়, একটু বিরতি। অর্থাৎ দুই পক্ষই হাঁপাচ্ছে, কিন্তু কেউই স্বীকার করছে না যে তারা ক্লান্ত। এই জায়গাটাকেই বলা যায় না যুদ্ধ না শান্তি, এক ধরনের ঝুলন্ত অবস্থা, যেখানে সবাই অপেক্ষা করছে কে আগে চোখ নামাবে। ইতিহাস বলছে এই ধরনের অবস্থা নতুন নয়। 2015 সালের পারমাণবিক চুক্তি, যেটা জেসিপিওএ নামে পরিচিত, তা হতে প্রায় 2 বছর সময় লেগেছিল। আর সেই চুক্তি থেকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেই বেরিয়ে এসেছিলেন। মানে যে জিনিস বানাতে বছর লাগে তা ভাঙতে লেগেছিল একটা ঘোষণা। তাই ট্রাম্পকেও বিশ্বাস করছে না ইরান।
আরও পেছনে গেলে দেখা যায় যুক্তরাষ্ট্র আর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি হতে 5 বছর সময় লেগেছিল। অর্থাৎ কূটনীতি হলো সেই ছাত্র যে পরীক্ষার হলে বসে প্রথম আধা ঘন্টা কিছুই লেখে না, তারপর হঠাৎ করে লেখা শুরু করে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি আলোচনা বন্ধ থাকলেও পরোক্ষ যোগাযোগ কিন্তু চলছে। পাকিস্তান, ওমান, রাশিয়া সবাই এই খেলায় মধ্যস্থতাকারীর ভূমিকায়। ইরান লিখিত বার্তা পাঠাচ্ছে, আমেরিকা ফোনে কথা বলার আহ্বান জানাচ্ছে। বাইরে থেকে দেখে মনে হয় সব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে চলছে নানান হিসাব নিকাশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া কাজ করবে। এই ধরনের বক্তব্য শুনলে মনে হয় যেন বড় ভাই এসে বলছে তোমরা ঝগড়া করো না, আমি আছি। কিন্তু বাস্তবে বড় ভাইয়ের নিজেরও কিছু স্বার্থ থাকে, সেটাও ভুলে গেলে চলবে না। এদিকে বিশ্ববাজার ইতোমধ্যেই প্রতিক্রিয়া দেখাচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজ চলাচল কমে গেছে, অর্থনীতি চাপে পড়ছে। মানে যুদ্ধ না হলেও যুদ্ধের ছায়া পুরোপুরি উপস্থিত। সব মিলিয়ে যে চিত্রটা দাঁড়িয়েছে তা হলো এটা কোনো চূড়ান্ত ব্যর্থতা না, বরং এটা এক দীর্ঘস্থায়ী টানাপোড়েনের শুরু। এখানে প্রত্যেক পক্ষই মনে করছে সে জিতছে, কিন্তু বাস্তবে কেউই জিতছে না। সবচেয়ে বড় কথা, এই পরিস্থিতি খুব সহজে শেষ হওয়ার নয়, বরং এটা ধীরে ধীরে এক ধরনের স্বাভাবিক অস্বাভাবিকতা হয়ে উঠতে পারে, যেখানে যুদ্ধবিরতি থাকবে, উত্তেজনা থাকবে, মাঝে মধ্যে আলোচনা হবে, আবার ভেঙে যাবে। শেষ পর্যন্ত কি হতে পারে? সম্ভবত একটা অর্ধস্থায়ী যুদ্ধবিরতি, যেখানে কেউ পুরোপুরি সন্তুষ্ট না, কিন্তু কেউই ঝুঁকি নিতে রাজি না। এটা অনেকটা সেই সম্পর্কের মতো, যেখানে বিচ্ছেদও হয় না, আবার সম্পর্ক ঠিকমতো চলে না। তাই বলা যায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ব্যর্থ হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না, কারণ এখানে ব্যর্থতা আর সফলতার মাঝখানে যে জায়গাটা আছে, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে পুরো ঘটনা। আর এই দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই যে কোনো সময় গল্প ঘুরে যেতে পারে শান্তির দিকে কিংবা আবার আগুনের দিকে। জানেনই তো, বড় কোনো ঝড়ের আগে আবহাওয়া